বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো স্টেরয়েড প্রেডনিসোলন দিলে যে কাজ হবে, কোনোটা হয়তো একটু ভালো কাজ করবে, কোনোটা কম কাজ করবে। দেখো কাজ সেম, হ্যাঁ। ডেক্সামিথাসোন, বিটামিথাসোন, প্রেডনিসোলন, ক্লোবিটাসোন, তারপর হচ্ছে যে এই ধরনের যতগুলো ড্রাগ আছে স্টেরয়েড জাতীয়, হ্যাঁ, এগুলো সব হচ্ছে যে স্টেরয়েডের একই কাজ। সব স্টেরয়েড বা কারণ কি হচ্ছে যে আমরা যে ওসিপি খাই, হ্যাঁ, মহিলাদের যে আমরা কন্ট্রাসেপটিভ ইউজ করি, এটা হচ্ছে স্টেরয়েড জাতীয়, হ্যাঁ। এজন্য হচ্ছে এটা সাইড এফেক্ট আছে। ওসিপি সম্পর্কে জানা দরকার, কারণ হচ্ছে যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল আমরা গ্রামের চিকিৎসকদের কাছেই যাবে এগুলা, হ্যাঁ। এগুলো কখনো বিবিএস ডাক্তারের কাছে যায় না, আর হচ্ছে যে ইয়ার কাছে যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ঠিক আছে। তাহলে ওরাল কন্ট্রাসেপটিভ পিলও হচ্ছে যে এটা হচ্ছে এক ধরনের স্টেরয়েড জাতীয় ড্রাগ, হ্যাঁ। তাহলে সব স্টেরয়েডের সাইড এফেক্ট প্রায় সেম, আর হচ্ছে যে কাজও প্রায় সেম, ঠিক আছে। তবে কিছু কিছু আছে একটু হালকা ডিফারেন্স আছে, হ্যাঁ। ডিফারেন্স থাকার কারণেই হচ্ছে যে আমরা এটা দিব না ওটা দিব, এটা দিব না এটা দিব, এই জন্য একটু যাচাই বাছাই করি, হ্যাঁ। ডেক্সামিথাসোন বর্তমানে হচ্ছে যে সবচেয়ে অ্যাভেলেবেল ড্রাগ হচ্ছে, সবচেয়ে ইউজেবল ড্রাগ হচ্ছে ডেক্সামিথাসোন, হ্যাঁ। করোনাতে প্রচুর ইউজ করা হয়, তবে এটা প্রাথমিক পর্যায়ে দিলে আরও খারাপ হয়ে যায়, হ্যাঁ। এটা দিবে কখন? যখন হচ্ছে যে একটা ব্যক্তির লাং দেখা গেছে 40%-এর বেশি ড্যামেজ হয়ে গেছে, ঠিক আছে, তখন এই ডেক্সামিথাসোনটা দেওয়া হয়। এটার কাজ কি? এই ডেক্সামিথাসোন বা যে কোনো স্টেরয়েড, ডেক্সামিথাসোন, প্রেডনিসোলন, ক্লোবিটাসোন, তারপর যে বিটামিথাসোন যা আছে এগুলো আপনাদের এখানে আছে, হ্যাঁ, স্টেরয়েড জাতীয় ড্রাগ, ঠিক আছে। এখানে লেখা আছে কতগুলো ড্রাগের নাম, হ্যাঁ। হ্যাঁ, ডিটেলস থাকবে না, হ্যাঁ, কারণ এখানে এমবিবিএস 5 বছরের কোর্স, এফসিবিএস আছে, এমডি আছে, কত কোর্স আছে, তো এগুলো তো আর ডিটেলস আসলে লেখা সম্ভব না। আর ডিটেলস দিলে আপনারা বুঝবেনও না, এখানে খুব সহজ করে লেখা আছে, হ্যাঁ, যেন বুঝেন সেভাবে। এত সহজ করে কিন্তু আমাদের বইতে লেখা নাই, ঠিক আছে। আচ্ছা, ডেক্সামিথাসোনের এটার মেইন কাজ হচ্ছে যে আপনার যে কোনো ইনফ্লামেশন মানে প্রদাহ বা ব্যথা, এই ধরনের জিনিসে এটা খুব ভালো কাজ করে। এই জন্য হচ্ছে যে দেখবেন যে বাত ব্যথা, শরীর ব্যথা, যে কোনো ব্যথা নিয়ে আসলেই ফার্মেসিওয়ালা কি দিয়ে দেয়? কর্টেন দিয়ে দেয়, হ্যাঁ, কর্টেন। কিন্তু এই কর্টেন দিলে যদিও ব্যক্তি আরাম পায়, মানে হচ্ছে ব্যক্তির কাছে ভালো লাগে, দেখা গেছে একজন এমবিবিএস বা পাস করা ডাক্তার দেখায় আসছে, উনি কিন্তু কর্টেন দেয় নাই, উনি জাস্ট হচ্ছে ব্যথার ওষুধ দিছে, আর হচ্ছে এটা ভালো হওয়ার জন্য যে ওষুধ দিছে ওটা কিন্তু কাজ করতে সময় লাগবে। কিন্তু ফার্মেসিওয়ালা এক ডোজে স্টেরয়েড মারি দিছে, হ্যাঁ, তখন কি হয়েছে? এক ডোজেই কিন্তু কাজ হয়েছে, কিন্তু ওই ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, ঠিক আছে। এটা মেনলি হচ্ছে যে আপনার রোগ প্রতিরোধ কমাই দেয়। তারপর হচ্ছে হার্টের যে আপনার হার্ট অ্যাটাক যেটাকে আমরা বলি, এটার সম্ভাবনা বাড়াই দেয়। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, হার্টের ব্লাড সাপ্লাই কমাই দেয়, কিডনির ব্লাড সাপ্লাই কমাই দেয়। তারপর হচ্ছে ব্রেনে স্ট্রোকের সম্ভাবনা করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমাই দিবে, অন্য অন্য রোগের সম্ভাবনা বাড়াই দিবে, ঠিক আছে। এটা হাজার হাজার সাইড এফেক্ট আছে, হ্যাঁ, মানে স্টেরয়েডের। বিশেষ করে হচ্ছে যে যাদের ইনফেকশন আছে এই ধরনের লোককে যদি আপনি স্টেরয়েড দেন, তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায়, তাহলে কি ইনফেকশনটা আর বাড়বে না কমবে? বাড়বে। কিন্তু হচ্ছে আমরা না বুঝে অনেক সময় স্টেরয়েড দিয়ে দিই। এবং অনেক রোগীর ক্ষেত্রে হচ্ছে যে মনে করেন অ্যালার্জির সমস্যা নিয়ে আসলো আপনার কাছে, অ্যালার্জি আসি বললো যে আমার পুরো শরীর চুলকায়, ফার্মেসিওয়ালা কী করে? আমার এগুলো অভিজ্ঞতা আছে, কারণ হচ্ছে আমার এক কাজের ফার্মেসি আছে, আমি কিন্তু মাঝে মাঝে ওই বাড়িতে গেলে ওনার ফার্মেসিতে বসি, আমি দেখি উনি কী দেয়, ঠিক আছে। তো উনি যে দেয় আমি দেখি, মনে মনে চিন্তা করি যে তুমি তো সব শেষ করে দিতেছ, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে আসলে কি করে, এই ডেক্সামিথাসোন দিয়ে দেয়। ডেক্সামিথাসোন দিলে আপনার যে চুলকানি টুলকানি এগুলোও কমে যাবে, কিন্তু আপনার ইনফেকশনটা রয়ে যাবে। আপনার সাময়িকভাবে আপনার ভালো লাগবে, কিন্তু ইনফেকশনটা যদি আপনি যতক্ষণ পর্যন্ত জীবাণু না মরবে ততক্ষণ পর্যন্ত তো ইনফেকশন রয়ে যাবে। তাহলে আগে হচ্ছে যে আমাদের মেইন বেসিক থাকবে, আমরা যখন চিকিৎসা করব তখন মেইন বেসিক থাকবে আমরা আগে রোগটা আইডেন্টিফাই করব, রোগ আইডেন্টিফাই করে তারপর রোগের চিকিৎসা করে তারপর হচ্ছে বাকি যা তার যে সিমটম, মানে হচ্ছে যে জ্বর থাকলে জ্বর বালা করবো, মাথা ব্যথা থাকলে মাথা ব্যথা, ওইগুলো সিমটমের ট্রিটমেন্ট দিব, হ্যাঁ। এটা হচ্ছে যে বেসিক ইয়ে। আচ্ছা, এটা ডেক্সামিথাসোন কী নামে পাওয়া যায়? ডিকাসন নামে পাওয়া যায়, হ্যাঁ, ডিকাসন। ট্যাবলেট হচ্ছে ডিকাসন 0.5 মিলিগ্রাম, হ্যাঁ,
0.5 মিলিগ্রাম করে পাওয়া যায়, আর ইনজেকশন পাওয়া যায় হচ্ছে যে 5 মিলিগ্রাম। একটা হচ্ছে 0.5 মিলিগ্রাম আর একটা হচ্ছে শুধু 5 মিলিগ্রাম ইনজেকশন। হ্যাঁ, ইনজেকশন আমরা কয়টা দিতে পারবো, এগুলো আমরা কাদের ক্ষেত্রে ইউজ করব? বিশেষ করে হচ্ছে যে যখন একটা রোগীর খুব শ্বাসকষ্ট, হ্যাঁ শ্বাসকষ্ট, শ্বাস নিতে পারতেছে না, ইমার্জেন্সি কন্ডিশনে আমরা ব্যবহার করতে পারি ডেক্সামেথাসোন। অথবা একটা রোগী আসছে আনারস খাইছে, আনারস খাওয়ার পরে হঠাৎ করে তার শরীর চুলকাই, দেখা গেছে যে প্রেশার কমে গেছে, শ্বাসকষ্ট বেড়ে গেছে, তখন আমরা এই ডেক্সামেথাসোন দিতে পারি। হ্যাঁ, তারপর যে কোনো অ্যালার্জিক রিয়েকশন আমরা দিতে পারি, এটাকে বলা হয় অ্যানাফাইল্যাক্সিস। হ্যাঁ, অ্যানাফাইল্যাক্সিস আমরা ডেক্সামেথাসোন দিব। আর ডেক্সামেথাসোন শুধু হচ্ছে আমরা অ্যাকিউট কন্ডিশনে দিব। অ্যাকিউট কন্ডিশন মানে কি? অ্যাকিউট কন্ডিশন মানে তীব্র না, অ্যাকিউট কন্ডিশন মানে অল্প সময় ধরে, মনে করেন জিনিসটা হচ্ছে 1 সপ্তাহ বা 2-3 দিন ধরে এই সমস্যা, এর আগে ছিল না, এরপরও থাকবো না এরকম সম্ভাবনা, হ্যাঁ কমে যাবে, ওটা হচ্ছে যে অ্যাকিউট কন্ডিশন। এই ধরনের কন্ডিশনে আমরা দেব। একটা রোগী হচ্ছে যে তা না আপনার 6 মাস ধরে অসুস্থ, দেখা যাচ্ছে বাতের ব্যথা, আমি যদি তার 2-3 মাস ধরে স্টেরয়েড দিয়ে দিই, তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও কমে যাবে। যদিও তার ব্যথা কমবে, কিন্তু তারে আরও রোগে ধরে যাবে, বিভিন্ন ইনফেকশন হবে। দেখা যাচ্ছে ওই অনেকে বলে না, মুখে বৃদ্ধ লোকদের একটা কমন কমপ্লেন হচ্ছে মুখ সাদা হয়ে যায়, মুখে ঘা হয়ে যায়, ঠিক আছে, এটাকে বলা হয় ওরাল থ্রাশ। কি বলা হয়? ওরাল থ্রাশ। আমি কিন্তু যে একটা নিয়ে পড়াইতে গেলে সাথে যেটা আসে ওইটাও পড়াই ফেলি, কারণ হচ্ছে যে লিঙ্ক, মেডিকেল সায়েন্স হচ্ছে লিঙ্কের উপর ডিপেন্ড করে। আপনি মনে করেন এখানে এটা পড়ছেন, মেডিসিন পড়তে গেলে গায়ে সার্জারি চলে আসবে, মেডিসিন পড়তে গেলে আপনার ফার্মাকোলজি চলে আসবে, এখানে হচ্ছে যে আপনার প্যাথোলজি, সব একসাথে পড়তে হবে। একসাথে পড়লে আপনার মনে থাকবে। এখন মনে করেন ওখানে মেডিসিন পড়ছেন, মেডিসিনের জায়গা, সার্জারির জায়গা, ওইদিকে আছে গাইনির জায়গা, তারপরে হচ্ছে যে স্কিনের জায়গায়, তাহলে কিন্তু আপনি মনে রাখতে পারবেন না। হ্যাঁ, যেটার সাথে যেটা লিঙ্ক আছে তাহলে হচ্ছে মনে থাকবে। তাহলে ওরাল থ্রাশ, এটা পাবেন অ্যাভেলেবেল। আসি বলবে জিহ্বা দেখাবে, জিহ্বা দেখবেন যে জিহ্বা সাদা হয়ে রয়েছে, উপরের মধ্যে সাদা আবরণ তৈরি হয়েছে। হ্যাঁ, তবে সাদা আবরণ দুইটা কারণ হইতে পারে। একটা হচ্ছে কোটেড টাং বলা হয়, ওটা হচ্ছে যাদের টাইফয়েড জ্বর আছে, হ্যাঁ টাইফয়েড ফিভারে কোটেড টাং হইতে পারে। টাইফয়েড জ্বর হইলে তার জিহ্বার উপরে সাদা সাদা একটা আস্তরণ পড়বে। হ্যাঁ, এটা একটা। আর একটা হচ্ছে যে এই আপনার ওরাল থ্রাশ ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাসের দ্বারা যদি ইনফেকশন হয় এবং বেশি পরিমাণ যদি এই স্টেরয়েড ইউজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায়, অথবা অন্য কারণের রোগের যদি রক্তশূন্যতা থাকে রোগীর, তাহলেও হচ্ছে যে এই ধরনের সমস্যা দেখা দিবে। তো তখন আমরা এটাকে ওরাল থ্রাশ হয়। এটা বেশিরভাগই হচ্ছে যে যারা গ্রামে থাকে, যারা হচ্ছে যে প্রোটিন সমৃদ্ধ খাবার কম খায়। প্রোটিন বলতে কি, প্রোটিন আছে কিসে আমরা মাছ, মাংস, ডিম, দুধ এগুলাতে। হ্যাঁ, এগুলাতে হচ্ছে এই খাবারগুলা গ্রামের মধ্যে মানুষ কম খায়, কারণ এগুলা অ্যাভেলেবেল, এগুলোর দাম বেশি, সে কারণে এগুলা কম খায়। সেজন্যই হচ্ছে যে তাদের টিবি রোগ, হ্যাঁ টিবি রোগ শহরের মানুষের কম হয়, গ্রামের মানুষের টিবি মানে কি যক্ষা। হ্যাঁ, টিবি মানে হচ্ছে যক্ষা রোগ শহরের মানুষের কম হয়, গ্রামের মানুষের বেশি হয়। কেন? যাদের টিবি রোগ হচ্ছে, যাদের রোগ প্রতিরোধ বেশিরভাগই ইনফেকশাস রোগ। ইনফেকশাস ডিজিজ মানে হচ্ছে যে রোগগুলা জীবাণু দ্বারা হয়। ইনফেকশাস ডিজিজ, আপনাদের এখানে হেডিং আছে। হ্যাঁ, ইনফেকশাস ডিজিজ মানে কি? হ্যাঁ, এটা চিকিৎসা আসতেছে, একটা থেকে আরেকটা চলে যেতেছে, তো এই কারণে ওরাল থ্রাশের চিকিৎসা দিব। ইনফেকশাস ডিজিজ মানে হচ্ছে ওরাল থ্রাশও একটা ইনফেকশাস ডিজিজ। হ্যাঁ, ইনফেকশাস ডিজিজ মানে জীবাণু দ্বারা যে এই রোগটা হয়, জীবাণু দ্বারা যদি কোনো রোগ হয় ইনফেকশনের কারণে, হ্যাঁ সেটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ। আর ইনফেকশাস ডিজিজ হওয়ার মেইন কারণ হচ্ছে যে লোকের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা। এই যে এখন কোভিড কন্ডিশনে দেখা গেছে যে আমার বয়স বা তার চেয়ে কম বয়সী তাদের দেখা গেছে আমরা অনেকে মাস্ক ছাড়া চলাফেরা করি, করোনা রোগীর সাথেও চলাফেরা করি, তাদের কিন্তু হয় না করোনা। কেন হয় না? কারণ হচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, তাদের ভিতরে করোনা জীবাণু যায়, করোনা জীবাণু গেলেও হচ্ছে যে তাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যে ডাব্লিউবিসি জীবাণু মেরে ফেলে, তখন আর তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম,
তাদের শরীরে যখন করোনা জীবাণুটা যায় তখন ওই জীবাণুকে আর মারতে পারে না শরীর, তখন ওই যদি 1 বিলিয়ন জীবাণু ঢুকে ওটা আবার দেখা যাচ্ছে বংশ বিস্তার করে 10 বিলিয়ন 50 বিলিয়ন 100 বিলিয়ন কইরা তার শরীরকে কাবু করে ফেলে। হ্যাঁ, তাহলে করোনা যে বর্তমান করোনাতে মেন সমস্যাটা কি হয়, কোন অর্গানের সমস্যা হয়? লাংস হচ্ছে ফুসফুসের তো সবাই চিনে। হ্যাঁ, ছবি আছে, হ্যাঁ ইয়াতে আপনাদের বইতে ছবি আছে, ছবিটা দেখে নিয়েন। হ্যাঁ, এখানে ফুসফুসের কাজ কি? শ্বাস প্রশ্বাস নেওয়া, শ্বাস নিবে শ্বাস দিবে, এটাতে উপকার কি, লাভ কি? শ্বাস নিলাম শ্বাস ফেললাম, হ্যাঁ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড। এটা আসলে মনে হয় যে আসলে জিনিসটা সত্য কি না। করোনা আসার পরে মোটামুটি প্রুভ হয়ে গেছে যে অক্সিজেন নামক কিছু আছে। ঠিক আছে, আমরা যখন স্কুলে পড়াশোনা করছি তখন বলছে অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই। আসলে জিনিসটা কি সত্য কি না? হ্যাঁ, কিন্তু যখন করোনা আসছে তখন দেখা গেছে যে শ্বাস নিতে পারে না, যেই মাত্র অক্সিজেনটা দিচ্ছে ভালো হয়ে গেছে, স্যাচুরেশন বাড়িয়ে গেছে, রোগীর কন্ডিশন স্টেবল হয়ে গেছে। তাহলে অক্সিজেন নামক কিছু আসলেই আছে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে যে দেখা যায় না, ছোঁয়া যায় না, বলে। হ্যাঁ, আর যেটা আমরা দেখি না, ছুঁইতে পারি না, কিন্তু বলে, ওটা তো হচ্ছে বাস্তব প্রমাণ ছাড়া বিশ্বাস করা যায় না। তবে হচ্ছে যে এখন হচ্ছে যে বিশ্বাস না করার কোনো উপায় নাই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওরাল থ্রাশের চিকিৎসা আমরা কিভাবে বুঝবো বলেন? ওরাল থ্রাশ হচ্ছে যে আগে হচ্ছে হিস্ট্রি, দুইটা কিন্তু জ্বর আছে কিনা এটা হচ্ছে এক্সক্লুড করে নিতে হবে। হ্যাঁ, এক্সক্লুড মানে বাদ দিতে হবে, জ্বর আছে কিনা। কারণ জ্বর থাকলে কিন্তু আবার টাইফয়েডের দিকে চলে, কোটের টাং আর ওরাল থ্রাশ প্রায় কাছাকাছি। ঠিক আছে, তো আগে আইডেন্টিফাই করে নিতে হবে তাদের জ্বর আছে কিনা। জ্বর যদি না থাকে তাহলে বুঝতে হবে যে ওরাল থ্রাশ আছে। আরেকটা হচ্ছে যে কোনো ওষুধ লং টাইম এই ধরনের স্টেরয়েড খায় কিনা, তার রোগীর শারীরিক যে যে দেখা গেছে যে সে দুর্বল আর চিকন হ্যাংলা পাতলা এই ধরনের আছে কিনা। তখন দেখবেন যে এই ধরনের যদি হয় তার মোটামুটি 100% শিওর তার ওরাল থ্রাশ হয়েছে। তাহলে ওরাল থ্রাশ হলে আমরা কি দিব? ওরাল থ্রাশের মেইন অর্গানিজম হচ্ছে যে আপনার ক্যান্ডিডা অ্যালবিকান্স। এটা হচ্ছে যে এক ধরনের ফাঙ্গাস। হ্যাঁ, ফাঙ্গাল ইনফেকশন। এখন ফাঙ্গাস মারার জন্য আমরা সর্বপ্রথম কি দিব? যে কোনো একটা জেল দিতে পারি, মাইক্রোরাল জেল দিতে পারি। তারপর হচ্ছে যে আরও আছে বিভিন্ন ধরনের জেল আছে। হ্যাঁ, অ্যান্টিফাঙ্গাল যে কোনো একটা লোকাল ড্রাগ দিতে পারি। হ্যাঁ, লোকাল মানে কি? লোকাল মানে হচ্ছে যে যে জায়গায় সমস্যা হয়েছে ওই জায়গায় আমি দিব, এটা হচ্ছে লোকাল মানে যেমন আমি যদি বলি যে আমি এখানে লোকাল মানে কি এটা আমার এলাকা। ঠিক আছে, এরকম। তো লোকাল মানে যে জায়গায় সমস্যা হয়েছে ওই জায়গায় আমি চিকিৎসা দিব, এটা হচ্ছে লোকাল থেরাপি। তারপর হচ্ছে সিস্টেমিক মানে পুরা বডিতে ওষুধ দিব। তো পুরা বডিতে আমি ওরাল একটা ওষুধ দিব, এটা প্লুকোনাজল দিতে পারি, ইট্রাকোনাজল দিতে পারি, তারপর হচ্ছে বরিকোনাজল দিতে পারি, টার্বিনাফিন দিতে পারি। ঠিক আছে, তবে টার্বিনাফিন হচ্ছে যে ভালো কাজ করে না। হ্যাঁ, ক্যান্ডিডার ক্ষেত্রে ভালো কাজ করে না টার্বিনাফিন। এটা ক্যান্ডিডার ক্ষেত্রে সব ভালো কাজ করে প্লুকোনাজল, ইট্রাকোনাজল। হ্যাঁ, ফ্লুগাল নামে পাওয়া যায়। হ্যাঁ, ফ্লুগাল। আর আছে নি কলম? ফ্লুগাল 150 মিলিগ্রাম। হ্যাঁ, যদি অ্যাডাল্ট পার্সন হয় ফ্লুগাল 150 মিলিগ্রাম 0+0+1 15 দিন খাওয়াইবেন। হ্যাঁ, 15 দিন দিলে। আর হচ্ছে যে অনেক সময় ট্যাবলেট লাগেও না, ট্যাবলেটটা লাগে না। আপনি যদি মাইক্রোরাল জেলটা দিয়ে দেন, জেল দিয়ে দিলেও হবে। তবে জেল দিলেও অনেক সময় যায় না। কাদের ক্ষেত্রে যায় না? এখন তার সমস্যা হচ্ছে যায় ঠিক, মনে করেন জেল দেওয়ার পরে গেছে 2-1 দিন পরে আবার চলে আসছে, আবার দিছে আবার চলে আসছে। ঠিক আছে, এটার কারণ কি? কারণ হচ্ছে যে আপনি জেল দিয়েছেন, জীবাণু মারা গেছে, এখন জেল আবার নাই, তখন তার তো রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আবার দেখা গেছে জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে। এখন আমার এই ক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে হচ্ছে আমি মেইন যেই কারণ সেটা হচ্ছে যে চিকিৎসা করব। মেইন কারণ কি? মেইন কারণ হচ্ছে আমি তার রোগ প্রতিরোধ ক্ষমতা যেন বাড়ানোর চেষ্টা করব। রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বাড়াবে? তার শরীরে যেন রক্তের পরিমাণ বাড়ে, তার শরীরে যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, সেটা আমি চেষ্টা করব। তাহলে রক্তের পরিমাণ বাড়ার জন্য আমি তাকে আয়রন ট্যাবলেট দেব। রোগ প্রতিরোধ ক্ষমতার বাড়ার কারণে আমি তাকে জিঙ্ক দিতে পারি, ভিটামিন বি কমপ্লেক্স দিতে পারি। ঠিক আছে, তাহলে জিঙ্ক,
ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন। ঠিক আছে, এই আর হচ্ছে আমরা ভিটামিন সি খাইতে বলবো তাকে, হ্যাঁ ভিটামিন সি। আর হচ্ছে যেহেতু তাকে আমরা যেহেতু এগুলো হয় হচ্ছে যে যারা লো সোসিওইকোনমিক কন্ডিশনে বাস করে মানে হচ্ছে যাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল তারা, তো তাদের ক্ষেত্রে আমরা প্রোটিন জাতীয় খাবার, ডিম খাইতে বলবো, দুধ খাইতে বলবো, হ্যাঁ যেন আগে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে হবে, তাহলে তাকে আপনি সারা জীবন চিকিৎসা করলেও চিকিৎসা হবে না। তো এটার জন্য অ্যাডভাইস দিব আপনি দুধ খাবেন, ডিম খাবেন, তারপর হচ্ছে যে টক জাতীয় জিনিস খাবেন, ফলমূল খাবেন অথবা লেবুর শরবত, তারপরে এগুলো খাবেন, হ্যাঁ মালটা টালটা এগুলো খাবেন। আর হচ্ছে ওষুধের মধ্যে আমরা কি দিব, একটা মাইক্রোরাল জেল দিব, হ্যাঁ মাইক্রোরাল জেল দিব। আর হচ্ছে ক্যাফ জিপ সিআই অথবা সিআই, হ্যাঁ জিপ সিআই, এটা হচ্ছে জিঙ্ক প্লাস আয়রন প্লাস ফলিক অ্যাসিড, হ্যাঁ এখানে তিনটা জিনিস, হ্যাঁ এটা আলাদা, এটা হচ্ছে যে ব্যক্তির সুবিধার জন্য কোম্পানি তৈরি করছে। এখন মনে করেন একজন রোগীর আমি ট্যাবলেট জিঙ্ক দিলাম, ট্যাবলেট ফলিক অ্যাসিড দিলাম, ট্যাবলেট আয়রন দিলাম, তিনটে ওষুধ দিলাম, তাহলে যাকে তিনটে ওষুধ খাইতে হইতো তারা আমি একবারে একটা ওষুধে দিয়ে দিলাম, একটা ওষুধে সে বারবার বেশি ওষুধ খাওয়া লাগতেছে না, ওষুধের পরিমাণটা কমে গেছে। ঠিক আছে না, এই জন্যই হচ্ছে যে কোম্পানি একই সাথে তিনটে উপাদান একই ওষুধের মধ্যে দিয়ে দিছে। ঠিক আছে এটা, তাহলে আমরা এখানে যদি আমরা এটা দেই তাহলে জিঙ্ক প্লাস আয়রন প্লাস ফলিক অ্যাসিড, হ্যাঁ তিনোটাই আমরা পাই যেতেছি জিপসিআইতে, হ্যাঁ হ্যাঁ অথবা সুপ্রোভিট এম দিতে পারি, সুপ্রোভিট এম, এটাতে হচ্ছে মাল্টিভিটামিন, এটার মধ্যে যত ভিটামিন এ বি সি ডি, তারপর হচ্ছে যে মিনারেল, হ্যাঁ জিঙ্ক, এগুলো সবগুলো আছে। ওইগুলো যদি আমরা ডেলি একটা বা দুইটা, যদি বেশি দুর্বল হয় তাহলে দুইটা করে দিব, আর যদি মোটামুটি একটু ভালো হয় তাহলে একটা করে দিব, 2-3 মাস খাইতে বলবো, তাহলে অটোমেটিক্যালি তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আর সমস্যা আর হবে না। হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ এগুলো মাইক্রোনাজল, নিস্টাডিন ড্রপ, এগুলো হচ্ছে যে ভালো হয়। হ্যাঁ তবে এগুলো ভালো হয় না, ভালো না হওয়ার কারণ তো এটাই যেটা বললাম, আপনি দিচ্ছেন তার রোগ প্রতিরোধ ক্ষমতা তো ভালো না, আপনার জীবাণু মারলে তো লাভ নাই। ঠিক আছে, কাজ করার মতো সামর্থ্য তো থাকা লাগবে। তো এই জন্য হচ্ছে যে ফ্লুকোনাজল দিয়া জীবাণুটা মারবেন, ওই দিক দিয়ে আবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই দিবেন, আর এদিক দিয়ে খাবারের অ্যাডভাইস দিবেন, তাহলে দেখবেন মোটামুটি 100% কাজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ রিবোফ্লাভিন হচ্ছে যে এটাও হচ্ছে যে আপনার ইয়ার কারণে বলা হয়, আমরা মুখে গা হয়, হ্যাঁ গা বলতে এটাই ওরাল থ্রাশ। রিবোফ্লাভিনের মধ্যে হচ্ছে যে ভিটামিন B6 B12 শুধু, হ্যাঁ আছে, তো ওটা হচ্ছে যে ভিটামিন বি কমপ্লেক্স যদি আমরা দেই, ওখানে শুধু ভিটামিন B1 B2 B6 B12, হ্যাঁ তো রিবোফ্লাভিনে অনলি B6 বা B12, আমার স্পেসিফিক খেয়াল নাই, B6 বা B12 আছে, তো একটা উপাদান আছে, কিন্তু আমরা কমপ্লেক্স দিলে সবগুলো উপাদানে চলে আসছে। ঠিক আছে, এবার এখানে তার ভিটামিন B6 এর কারণে হইতে পারে, 12 এর কারণে হইতে পারে, 1 এর কারণে হইতে পারে, বি এর মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে। হ্যাঁ সেজন্য হচ্ছে যে অনেকের দেখা গেছে যে এই যে ওটা কাজ করে না, কারণ হচ্ছে যে তার যদি স্পেসিফিকভাবে ওইটার ডেফিসিয়েন্সি না থাকে, তার যদি অন্য ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে অন্য এলিমেন্ট ডেফিসিয়েন্সি থাকে, সেজন্য আমরা হচ্ছে কম্বিনেশন দিয়ে দেব। তা আমরা তো আর স্পেসিফিকভাবে টেস্ট করি নাই আসলে তার কোনটার ঘাটতি আছে। ঠিক আছে, তো স্পেসিফিকভাবে টেস্ট করলে বলা যাবে যে তার আয়রনের ঘাটতি আছে, যেমন হিমোগ্লোবিন পার্সেন্টেজ যদি আমি করি তাহলে বোঝা যাবে যে তার আয়রনের ব্লাডের লেভেল কতটুকু, তারপর হচ্ছে সিরাম আয়রন লেভেল করতে পারি, তারপর হচ্ছে যে বাকি পরীক্ষাগুলো এগুলো আমরা ল্যাবরেটরিতে টেস্ট করতে পারি। কিন্তু আমরা যারা পল্লী চিকিৎসক হিসেবে কাজ করবো তাদের তো ল্যাবরেটরিতে ইনভেস্টিগেশন করার সুযোগ নেই। হ্যাঁ তো সেজন্য হচ্ছে যে আমরা যা চিকিৎসা দিব তা হচ্ছে যে মোটামুটি কনসেপশন ক্লিয়ার করে করব। ঠিক আছে, আচ্ছা হলে আমরা যে মাইক্রোলটা দেব আর যে ফ্লুগাল রেশন দুইটা দিয়ে দিলে হবে না, মানে কমপ্লিট কোর্স নাকি? হ্যাঁ কমপ্লিট কোর্স, হ্যাঁ গা হলে ফ্লুগালটা তেমন লাগে না, যদি এক নম্বর হচ্ছে যে জিপসিআই দিবেন, হ্যাঁ জিপসিআই দিবেন, তার মাইক্রোরাল জেল দিবেন,
আর পেশেন্টকে হচ্ছে যে খাবারের অ্যাডভাইস দিবেন, টক জাতীয় খাবার খাবে। প্রোটিন না, হাত পায়ের গায়ের জন্য সেম ওষুধ না, হাতের ইয়াতে, হ্যাঁ ওটার জন্য হচ্ছে যে আপনি বিভিন্ন ক্রিম আছে, হ্যাঁ ফেভিসন, ফানজিডাল এসসি, ইউনিজেল এসসি, এগুলা দিবেন, হ্যাঁ। আর অনেক সময় দেখা গেছে যে আপনার কোভিডন আয়োডিন যেটা আপনার হচ্ছে যে ইয়াটা কোভিডন আয়োডিন বিটাডিন নামে পাওয়া যায়, যাদের অনেক সময় এটা ব্যাকটেরিয়াল কারণেও হইতে পারে, ভাইরাল ফাঙ্গাল কারণেও হইতে পারে এই গাটা, হ্যাঁ দুইটা কারণে। প্রথমে ফাঙ্গাল কারণে হয়, যে কোনো স্কিনের ডিজিজ হচ্ছে বেশিরভাগই প্রথমে ফাঙ্গাসের কারণে হয়, স্কিনের ডিজিজ, হ্যাঁ স্কিনের ডিজিজ বেশিরভাগই ফাঙ্গাসের কারণে হয়। তাহলে ফাঙ্গাস এর কারণে হওয়ার পরে ফাঙ্গাসের একটা ইনফেকশন হলে এটার ধর্ম হচ্ছে আপনার শরীর চুলকাবে। এখন আপনি যখন শরীরটা চুলকাবেন, চুলকানোর ফলে সহজত আমাদের শরীরে হচ্ছে যে কিছু নর্মাল ফ্লোরা, হ্যাঁ নর্মাল ফ্লোরা, এটা হচ্ছে নর্মাল ফ্লোরা মানে হচ্ছে নর্মাল ব্যাকটেরিয়া থাকে শরীরের, মুখে কিছু ব্যাকটেরিয়া থাকে, নাকে কিছু ব্যাকটেরিয়া থাকে, কানে কিছু ব্যাকটেরিয়া থাকে, স্কিনে কিছু ব্যাকটেরিয়া থাকে, এগুলো হচ্ছে শরীরের জন্য নর্মাল, এগুলো কোনো শরীরের কোনো ক্ষতি করে না, ঠিক আছে, কিন্তু শরীরের উপকার করে। উপকার করে কিভাবে? মনে করেন হচ্ছে যে এখানে স্কুলে যদি কোনো দারোয়ান না থাকে, হ্যাঁ কোনো মানুষ দারোয়ান না থাকে, তাহলে দেখা গেছে এটা মিস ইউজ হবে। কিন্তু এখানে যদি দারোয়ান থাকে তাহলে ওটা মিস ইউজ হইতে একটু সময় লাগবে। এই জন্য হচ্ছে যে যদি স্কিনের মধ্যে যে নর্মাল ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া থাকার কারণে অন্য অন্য ব্যাকটেরিয়া যখন এটাতে আক্রমণ করে, তাহলে দুই ব্যাকটেরিয়া দেখা গেছে যে ব্যাকটেরিয়ার ইন্টারাকশন হয়, ইন্টারাকশন হয়ে একটা আরেকটারে কিল করে, ঠিক আছে। এই কারণে নর্মাল ব্যাকটেরিয়া থাকে স্কিনে, তারপর ওরাল ক্যাভিটিতে মানে মুখে, নাকে, কানে, এগুলো হচ্ছে যে এক এক জায়গায় এক এক ব্যাকটেরিয়া স্পেসিফিক, ঠিক আছে। এখন আপনি যখন চুলকাবেন, তো চুলকানোর ফলে কী হবে, ওই আপনার যে নর্মাল ব্যাকটেরিয়া এটা যদিও স্কিনের মধ্যে সেফ ছিল কিন্তু স্কিনের ভিতরে সেফ না। যখন আলসার বা স্ক্র্যাচ হচ্ছে, আপনি যখন চুলকানোর পরে আলসার হচ্ছে, তো ওটাই কিন্তু একটা ইনফেকশনের তৈরি করে। তাহলে প্রথমে যা ছিল ফাঙ্গাল ইনফেকশন, তারপর আপনি যখন এটা চুলকাইছেন, চুলকানোর কারণে ওখানে একটা ক্ষতির সৃষ্টি হয়েছে, ওখানে আবার ব্যাকটেরিয়া আক্রমণ করছে, তাহলে ওই গেছে এখন দুইটা ইনফেকশন, ব্যাকটেরিয়াল অ্যান্ড ফাঙ্গাল, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে হচ্ছে যে আমরা টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল দিব, হ্যাঁ টপিক্যাল মানে কি, টপিক্যাল আর লোকাল, হ্যাঁ টপিক্যাল মানে হচ্ছে যে যে জায়গায় আক্রান্ত হয়েছে ওই জায়গায়, অথবা লোকাল যে জায়গায় সমস্যা হয়েছে ওই জায়গায়। এগুলো হচ্ছে টপিক্যাল হচ্ছে যে কী কী জিনিস পাওয়া যায়, এগুলো হচ্ছে ক্রিম পাওয়া যায়, ড্রপ পাওয়া যায়, লোশন পাওয়া যায়, তারপর হচ্ছে যে সাবান পাওয়া যায়, তারপর হচ্ছে যে এগুলো হচ্ছে টপিক্যাল, হ্যাঁ অয়েন্টমেন্ট পাওয়া যায়। তো এগুলো হচ্ছে টপিক্যাল, এগুলো আমরা দিব যে জায়গায় সমস্যা ওই জায়গায় আমরা দিব। তো দেওয়ার পরে হচ্ছে যে আমরা ওরালি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিব, ঠিক আছে। যদি আমার কাছে মনে হয় যে তার কোনো স্ক্র্যাচ মাস নাই, ইনফেকশন নাই, ব্যাকটেরিয়াল ইনফেকশন নাই, তাহলে আবার অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার না। যদি দেখেন অ্যান্টিফাঙ্গালও কাজ হইতেছে না, তখন হচ্ছে যে বুঝতে হবে কম্বাইন্ড ইনফেকশন হয়েছে, হ্যাঁ এই আঙুলের চিপায়ও এরকম হয় অনেকে। এটা কিন্তু মেনলি হয় অ্যান্টিফাঙ্গাল কারণে, 99% কজ হচ্ছে অ্যান্টিফাঙ্গাল, কিন্তু অনেক সময় অ্যান্টিফাঙ্গাল অনেক দিন দেওয়ার পরেও কাজ হয় না। না অ্যান্টিবায়োটিক ওরালে মুখে দিবেন, সেফরুক্সিন দিতে পারেন, তারপর হচ্ছে যে ফ্লুক্লোক্সাসিলিন দিতে পারেন, হ্যাঁ এগুলা, হ্যাঁ মেনলি এগুলোই সেফরুক্সিন আর ফ্লুক্লোক্সাসিলিনটাই হচ্ছে স্কিনের জন্য বেশি ব্যবহৃত হয়, হ্যাঁ ভালো কাজ করে, হ্যাঁ ফ্লুক্লোক্সাসিলিন, ফ্লুক্স বিভিন্ন নামে পাওয়া যায়, হ্যাঁ। আচ্ছা ছিলাম কই, গেছি কই, হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে যে স্টেরয়েড থেকে গেছি আমরা, হ্যাঁ ডেক্সামিথাসোন। তাহলে এই ডেক্সামিথাসোন দেওয়ার সময় আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করব, ঠিক আছে। কারণ হচ্ছে যে আপনি যদি মনে করেন একজন ডাক্তার, একজন পল্লী চিকিৎসক মনে করেন একটা ভুল ট্রিটমেন্ট দিয়েছে রুগীর সামনে, যদি আপনি বলেন যে এটা তো ভুল হয়েছে, রুগীর প্রতি আপনার প্রতি রুগীর কনফিডেন্স বেড়ে যাবে, হ্যাঁ আপনি যদি জানেন সিরিয়াস জানতে হবে, আবার দেখা গেছে হ্যাঁ সঠিক চিকিৎসা দিচ্ছে, আপনি ভুল করে বেরিয়েছে, তাহলে আবার ইমেজ নষ্ট হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে। তো এই জন্য এগুলা জানা দরকার। স্টেরয়েড আমরা কখনো লং টাইম ব্যবহার করবো না, বিশেষ করে 7 দিন বা 15 দিনের বেশি,
ব্যবহার করব না, কারণ ব্যবহার করলে কী সমস্যা হবে কে বলতে পারবে, কী সমস্যা হবে আমি কিন্তু বলছি। হ্যাঁ, 1 নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, 2 নম্বর হচ্ছে হার্টের সমস্যা হবে, কিডনির সমস্যা হবে, ব্রেনের সমস্যা হবে, মানে এমন কোনো সমস্যা নাই যেটা হবে না। ঠিক আছে, ওরাল কন্ট্রাসেপটিভ পিলের ক্ষেত্রেও সেম ওসিপি। হ্যাঁ, তবে এটা হচ্ছে যে অনেক রিসার্চ করে করছে তো মোটামুটি শরীর যাদের শরীরে ম্যাচ করে তাদের অত বেশি সমস্যা হয় না, তবে লং টাইম খাওয়া যাবে না। হ্যাঁ, এগুলো খাইলে আবার মেয়েদের জন্য ঝামেলা, তারা বাড়ির যে ঝামেলা পাকাইব। ঠিক আছে, হ্যাঁ, ইঞ্জেকশন বলেন বলেন, ওটা হচ্ছে যে আপনার এই করে যাদের হচ্ছে যে যেটা রেসপন্স করে, অনেকের দেখা গেছে যে ওসিপি খাইলে মাথা ব্যথা করে, ঘুরায়, গাড় ব্যথা করে, তারপর হচ্ছে যে এই ধরনের সমস্যা যদি হয় তাহলে সে অন্য মেথড ইউজ করবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে যে আমরা যখন গাইনি বা ওই ধরনের তখন ওগুলা হ্যাঁ না, মাজায় পেন এটা 2টা কারণে হইতে পারে। একটা হচ্ছে যে ওনার যে সিজারের সময় ইঞ্জেকশনটা দিছে নিচে অবশ করার কারণে, এটার কারণেও মাজায় পেন হইতে পারে। অথবা হচ্ছে যে উনি যে কোনো ইনজুরি পেতে পারে, ইনজুরি মনে করেন বসার সময়, হাঁটার সময়, কাজ করার সময় ব্যথা পেতে পারে। অথবা হচ্ছে যে তার হাড় ক্ষয় হইতে পারে, অনেক সমস্যা হইতে পারে, অনেক সমস্যার কারণেই পেনটা হইতে পারে। এখন এটা এক্সক্লুড করতে হবে আসলে কোনটা। আপনি অ্যাভারেজ হচ্ছে যে ব্যথার ওষুধ দিয়ে যাচ্ছেন তাহলে হবে না। হ্যাঁ, এটা আগে কারণ নির্ণয় করতে হবে, কারণ নির্ণয় করে যে কারণে হয়েছে ওই কারণে চিকিৎসা করবো আমরা। হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে যে পল্লী চিকিৎসক হিসাবে আমরা হচ্ছে প্রাথমিক যে চিকিৎসাগুলো ওইগুলো চিকিৎসা করার জন্য লোক আছে, ওইগুলো আমরা করব না। আমরা হচ্ছে যে আপাতত একটা লোক ব্যথা নিয়ে আসছে, আমরা সপ্তাহখানিক ব্যথার ওষুধ দিলাম, যদি না হয় তাহলে হচ্ছে যে উপরের স্তরে যাবে আস্তে আস্তে। ওটার মাথা ব্যথা আমার করার দরকার নেই। আমি অন্তত একটা ডায়রিয়ার পেশেন্ট আসছে, এটা ম্যানেজ করতে হবে। ঠিক আছে, মানে আমি ডায়রিয়ার পেশেন্টে ম্যানেজ করতে পারলাম না, আমি হার্টের রোগের দিকে যদি চেষ্টা করি তাহলে তো হবে না। ঠিক আছে, আমার যেটা কাজ সেটা আগে করতে হবে। তাহলে ডায়রিয়ার ম্যানেজমেন্ট কে করতে পারবে বলেন তো? এখানে কে একটা লোকের ডায়রিয়া হয়েছে, হ্যাঁ, কে ডায়রিয়ার ম্যানেজমেন্ট করতে পারবে? সংস্কার আছে? হ্যাঁ, দাঁড়ান, বলেন কি কি দিবেন আপনি? হ্যাঁ, দাঁড়াই বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কী কী দিবেন? একটা লোকে আসছে, আমি বলতেছি, একটা লোক আপনার কাছে আসছে, আসি বলল যে স্যার আমার পাতলা পায়খানা আজকে 2 দিন ডেইলি হচ্ছে যে 5-6 বার হয়, আর শরীর অনেক দুর্বল লাগে, আর হচ্ছে যে খুব পিপাসা লাগে, হ্যাঁ বমি আছে, ঠিক আছে, মাথা ব্যথা আছে, জ্বর টর নাই কোনো, তাহলে আপনি কি চিকিৎসা দিবেন? মেইন চিকিৎসা হচ্ছে ওরসালাইন। হ্যাঁ, মেইন পাতলা পায়খানা বলেন আর বমি বলেন, হ্যাঁ, এটার মেইন চিকিৎসা হচ্ছে ওরসালাইন। আপনি যদি অ্যান্টিবায়োটিক নাও দেন বা বমির ওষুধ নাও দেন তাও কোনো সমস্যা নেই, কিন্তু লোকে যদি স্যালাইন খায় কিছুক্ষণ পর পর স্যালাইন খায়, তাহলে তার যদি অন্তত 2 মাসও পাতলা পায়খানা হয় তার কোনো সমস্যা হবে না। কারণ এখানে ডায়রিয়ায় একটা রোগীর মৃত্যুর কারণ কি? হ্যাঁ, ডায়রিয়ায় কেন মারা যাবে? পানি শূন্যতায় মারা যাবে। পানি শূন্যতা বলতে এখানে শুধু পানি না, এখানে ইলেকট্রোলাইট আছে বিভিন্ন ধরনের, যেমন সোডিয়াম লেভেল আছে, পটাশিয়াম, তারপর হচ্ছে যে ক্যালসিয়াম, বাইকার্বনেট, ঠিক আছে, এগুলো হচ্ছে যে শরীরে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। ইম্পর্টেন্ট ভূমিকা কি? আপনার কোষের মধ্যে খাবার আসা নেওয়া, এগুলো এই ধরনের ইম্পর্টেন্ট কাজ করে। আপনার কোষে যদি খাবার না থাকে তাহলে এগুলা, যেমন সোডিয়াম, গ্লুকোজ, ট্রান্সপোর্ট নামে একটা জিনিস আছে, এগুলো হচ্ছে হাই লেভেলের কথাবার্তা, এগুলোর দরকার নেই। তারপরে এটা একটু সোজা আছে, এটা হচ্ছে মনে করেন আপনার শরীরের কোষ আছে, এখন কোষের ভিতরে আপনি যে খাবার খাইছেন, যে কোনো খাবার, কার্বোহাইড্রেট, আমরা তো হচ্ছে যে 70% খাবার খাই কার্বোহাইড্রেট মানে শর্করা জাতীয় খাবার। শর্করা জাতীয় খাবার পরিপাকের ফলে, পাকস্থলিতে যায় পরিপাকের ফলে এটা শেষ উপাদান হয় গ্লুকোজ। হ্যাঁ, আমরা যে ডায়াবেটিসের রোগীকে ডায়াবেটিস মাফি, এটা কি চেক করি? তার গ্লুকোজ লেভেলটা চেক করি, অথবা সুগার বলে অনেকে। হ্যাঁ,
সুগার লেভেল অথবা গ্লুকোজ লেভেলকে চেক করি। এই গ্লুকোজ লেভেল যদি রক্তের মধ্যে বেড়ে যায় তখন সেটাকে আমরা ডায়াবেটিস বলি, নর্মাল লেভেল থেকে যদি বেড়ে যায়। এখন এই গ্লুকোজ কিন্তু আপনার রক্তে যদি থাকে, মনে করেন এটা হচ্ছে যে এই বাইরে হচ্ছে যে রক্ত, হ্যাঁ, রক্তের মধ্যে গ্লুকোজটা আছে, এটা হচ্ছে কোষ। এখন এই গ্লুকোজটা যতক্ষণ পর্যন্ত কোষের ভিতরে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনার শরীরে শক্তি থাকবে না। ডায়াবেটিস রোগীর গ্লুকোজ বেশি কিন্তু তার শক্তি নেই। দেখবেন যে ডায়াবেটিস রোগীর মেইন কমপ্লেন থাকবে হচ্ছে যে শরীরে শক্তি পাই না, শরীর কাঁপে, কিছুক্ষণ পর পিপাসা লাগে, কিছুক্ষণ পর খিদা লাগে, তারপর হচ্ছে কিছুক্ষণ পর প্রস্রাব হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে যে মেইন সমস্যা, কমপ্লেন তার। ঠিক আছে, স্যার এটা কি সোডিয়াম ইনসুলিন সোডিয়াম তারপর ক্যালসিয়াম সোডিয়াম গ্লুকোজ, বলে তাহলে স্যার হ্যাঁ না, সোডিয়ামের কারণে এই যে গ্লুকোজটা যাবে এগুলো ট্রান্সপোর্ট আছে। এখন এই গ্লুকোজটা যাইতে হলে এটার সাথে একটা সোডিয়াম বাইন্ড করতে হবে। যখন একটা সোডিয়াম বাইন্ড করে তখন ওই গ্লুকোজটা যায়, কিন্তু বাইন্ড না করলে গ্লুকোজ ভিতরে যাবে না, ভিতরে স্যার শরীর কাঁপে। হ্যাঁ, এই কারণে হচ্ছে যে শরীর কাঁপতে পারে। আর মেইনলি হচ্ছে যে গ্লুকোজ, আবার এখানে 3টা ট্রান্সপোর্ট লেভেল আছে, 4টা, গ্লুট 1 2 3 4। আচ্ছা, ওইদিকে যাচ্ছি না, সিম্পলি বলতেছি। একটা তো হচ্ছে যে বিভিন্ন জিনিসের উপর সোডিয়াম, পটাশিয়াম, গ্লুকোজ এগুলোর উপর ডিপেন্ড করে। আর একটা যে ছিদ্র অথবা পথ, ওই পথটা ডিপেন্ডস করে এক্সারসাইজের উপর। আপনি যদি এক্সারসাইজ করেন ওটা নিজে নিজে খুলে যায়, কোষের ভিতরে নিজে নিজে গ্লুকোজ বেড়ে ঢুকে যায়। তাহলে 5টা থাকে, 4টা, হ্যাঁ 3টে হচ্ছে যে ওগুলোর উপর ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে এক্সারসাইজের উপর ডিপেন্ডেন্ট। তো এক্সারসাইজ যদি এই জন্যই ডায়াবেটিসের রোগীকে বলা হয় মিনিমাম 30 মিনিট হাঁটার জন্য। তো 30 মিনিট হাঁটলে কি হয়, 30 মিনিট হাঁটলে এই চ্যানেলটা খুলে যায়, খুলে গেলে এটা দিয়ে অটোমেটিকলি গ্লুকোজ কোষের ভিতরে, যে রক্তের মধ্যে যে গ্লুকোজ ছিল ওই গ্লুকোজটা কোষের ভিতরে চলে যায়। কোষের ভিতরে গেলেই, যতক্ষণ পর্যন্ত কোষের ভিতরে না যায়, এখন আপনার বাইরে অনেক খাবার দিয়ে রাখছে, আপনার রুম ভর্তি খাবার, খাইলেন না, পেটে গেল না, তাহলে কি শক্তি পাবে না। এই কন্ডিশনটা ঠিক সেম। যদিও শরীরের ভিতরে রক্ত অনেক খাবার, কিন্তু ওই খাবার যদি গ্লুকোজ কিন্তু এখানে মনে করেন 18 19 30 হয়ে রয়েছে, মাপলে আপনি যখন গ্লুকোমিটার দিয়ে মাপবেন, মাপলে দেখবেন রুগীর গ্লুকোজের পরিমাণ 30 80 18 16 এরকম, হ্যাঁ, কিন্তু কোষের ভিতরে গ্লুকোজ নেই, বাইরে অভাব নেই। কেন? কারণ হচ্ছে যে এখানে গ্লুকোজ দেওয়ার জন্য সোডিয়াম, পটাশিয়াম, এটার ক্ষেত্রে মেইন হচ্ছে ইনসুলিন নামক একটা হরমোন আছে, হ্যাঁ, ইনসুলিন। এই ইনসুলিনটা হচ্ছে যে ওইটা একদিন বুঝাইছিলাম, আজকে আর বোঝানোর দরকার নেই, হ্যাঁ, একদিন বুঝাইছি। এখন এই ইনসুলিন থাকলে ইনসুলিন এই গ্লুকোজটাকে হচ্ছে যে কোষের ভিতরে নিয়ে যায়। সোডিয়ামও এই ধরনের ভূমিকা পালন করে, তবে মেইনলি হচ্ছে 99% ক্ষেত্রে ইনসুলিন এই ভূমিকা পালন করে। ঠিক আছে, এখন আপনি যদি ইনসুলিন নাও নেন, এই 4 নম্বর গেট দিয়ে হচ্ছে যে আপনি যদি এক্সারসাইজ করেন, শুধু এক্সারসাইজ করেই ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে পারবেন, ওষুধ না খেয়ে। বিশেষ করে যাদের ডায়াবেটিস লেভেল হচ্ছে যে 16-র নিচে, হ্যাঁ 16-র নিচে থাকে, ঠিক আছে, 16-র নিচে, তারা যদি রেগুলার এক্সারসাইজ করে, তারা কিন্তু ডায়াবেটিস ওষুধ খাওয়া লাগবে না, এবং ডায়েটটা কন্ট্রোল করে। খাবার বিশেষ করে হচ্ছে অন্য সব খাবার খাবে, মাংস খাবে, মাছ খাবে, তবে ভাতটা একটু পরিমাণ মতো খাবে। ভাতটা একবার অফ করবে না, পরিমাণ মতো, যেখানে 1 প্লেট খাইতে ওখানে হাফ প্লেট খাবে, এরকম। তাহলে কিন্তু তার ওষুধ খাওয়া লাগবে না, কিন্তু এটা সম্ভব না। ডায়েট কন্ট্রোল করা খুবই কঠিন, খুব কঠিন। এটা আমাকে দিয়ে আমিও পারি না, ঠিক আছে, প্রফেসররাও পারে না। এটা খুবই অসম্ভব একটা জিনিস। কারণ তবে সেটা পারা যায় কখন, আপনার ফ্যামিলি মেম্বার যদি আপনাকে সাপোর্ট দেয়। ফ্যামিলি মেম্বার বলতে মনে করেন আপনার আম্মার হয়েছে, ফ্যামিলির সদস্য কম, এখন 2-3 জন, আপনার আম্মার হয়েছে আপনি একজন আর আপনার আব্বা একজন, ঠিক আছে। তখন যদি আপনারা যদি বলেন যে আমরাও দরকার একটু কম খাবো, সমস্যা নাই, পুষ্টিকর খাবার খাবো, তখন হচ্ছে আবার আপনারা ভালো খাবার খাইলে ওটা গোপনে খাইতে হবে। এখন মনে করেন 10 জন লোক একসাথে বসছে, সবাই গরুর মাংস খাইতেছে, একজনের ডায়াবেটিস, ঠিক আছে, বা একজনের হাইপার টেনশন, একজনের এটার প্রতি অ্যালার্জি গরুর মাংসের প্রতি, কিন্তু সে এটার লোভ সামলাইতে পারবে না। 10 জনের আচ্ছা আজকে খাই ফেলি, পরে খাবো না, ঠিক আছে, এটাই হয়, ঠিক
ঠিক আছে, সেজন্য এটা খুবই কষ্টকর একটা জিনিস, এটা চাইলেও আসলে পারা যায় না। খুব বেশি পড়াশোনা যেরকম কষ্টকর, সবাই চায় ম্যাজিস্ট্রেট হইতে, সবাই ইঞ্জিনিয়ার ডাক্তার সবাই চায়, একবার সবাই চায় বড়লোক হইতে। এমন কোনো লোক নাই যে সে চায় না আমি গরিব থাকি। হ্যাঁ, সবাই চায় সে ভালো চলতে, ভালো করতে, কিন্তু সবাই পারে না। কেন? কারণ এগুলো খুব কষ্টকর। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, একটা স্কিনের একটা কমন রোগ থাকে। হ্যাঁ, স্কিনে এটা পড়ায় দিই। কমন রোগ হচ্ছে দাউদ, যেটাকে আমরা বলি। এরকম দেখবেন যে গোল হয়ে আছে। স্কিনে এই দাউদ চিহ্নিত করার মেইন উপায়, এটা বেশিরভাগ এটা ধরবে হচ্ছে যে গোল সার্কেল আকৃতির হবে। হ্যাঁ, গোল আকৃতির হবে, কিন্তু হ্যাঁ গোল আকৃতির হবে। এটা যে করে এত বড় হইতে পারে পুরো ফ্যাটের ভিতরে। হ্যাঁ, পুরো ফ্যাটও হইতে পারে, আবার দেখা গেছে যে ছোটও হইতে পারে। ঠিক আছে, সাইজ ইজ নট ম্যাটার, সাইজ যেটাই হোক, সাইজ ছোট হইলেও সমস্যা নাই, তবে গোল হইলে বুঝতে হবে যে এটা হচ্ছে যে রিংওয়ার্ম বলা হয়, রিংওয়ার্ম, অথবা আমরা বাংলা বলি কি দাউদ বলি। হ্যাঁ, তো দাউদের হচ্ছে যে গ্রাম্য একটা চিকিৎসা আছে, কি গ্যাকোজিন মগল ক্রিম না কিটা জানি একটা দেয়। হ্যাঁ, এটা কিন্তু আবার সাইড এফেক্টও আছে অনেক বেশি। হ্যাঁ, এটা কিন্তু অ্যাসিড জাতীয় জিনিস, এটা দিলে কিন্তু ওই জায়গাটা পোড়াই ফেলে। হ্যাঁ, পোড়াই ফেলে, তারপর জীবাণুগুলোও মেরে ফেলে, কিন্তু অনেক সময় এগুলো রিয়েকশন হয়ে হিতে বিপরীত হয়। ঠিক আছে, তো সেজন্য আমরা হচ্ছে যে ওই দিকে যাবো না, আমরা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট দিব। ট্রিটমেন্ট দুই ধরনের, মেডিকেল, হোমিওপ্যাথি, তারপর হচ্ছে যে অ্যালোপ্যাথি। একদিন এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে কোনটা ভালো। হ্যাঁ, বলা হয়েছে, কারণ হচ্ছে এটাতে রিসার্চ আছে, এই জন্য এটা বলে যে ভালো। যেমন মনে করেন একজন লোক আসছে, দুইজন লোক আসছে আপনার কাছে, একজন হচ্ছে পরিচিত, আরেকজন অপরিচিত। তো দুইজনেই ভালো ব্যবহার করছে, কিন্তু পরিচিতটা যত ভালো ব্যবহারই করুক, আমি মনে করেন এত তো দুনিয়া খারাপ, এত যতই ভালো ব্যবহার করে, কারণ এত পরিচিত, এত যা আপনার ডিটেলস জানেন। আর একটা অপরিচিত, হ্যাঁ ভালো ব্যবহার করছে, আপনার কাছে মনে হয়েছে হ্যাঁ মনে হয় যে একবার তুলসী পাতা, হ্যাঁ ফেরেস্তা। এই রাগের ক্ষেত্রেও সেম। হারবালওয়ালারা এরা তো কিছু পাবলিশ করে না, প্রকাশ করে না, তারা তো কিছু জানেই না, তাহলে তারা বলে যে আমরা তো তুলসী পাতা। কারণ আর ওই যে অ্যালোপ্যাথি ওনারা বলে যে আমাদের এখানে খাইলে এটা হবে, বেশি খাইলে এই সাইড এফেক্ট হবে, কম খাইলে এই সাইড এফেক্ট হবে, এরা বলে দেয়, জানে। এই জন্যেই অনেকেই বেশিরভাগই ভুল ধারণা। ঠিক আছে, যে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, তারপর হচ্ছে যে আপনার হার্বাল, এগুলোর মধ্যে শুধু অ্যালোপ্যাথির সাইড এফেক্ট আছে, বাকিগুলোর কোনো সাইড এফেক্ট নেই, যত খাওয়া ইচ্ছে। ওইগুলা খাইয়েই কিন্তু কিডনি, হার্ট নষ্ট করে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আমাদের পড়ায় আসি। রিংওয়ার্ম অথবা কি দাউদ। দাউদ আসলে হচ্ছে যে আগে আপনি দেখবেন এটা সার্কেল আকৃতির কিনা। এটা অনেকগুলো হইতে পারে, পুরা ফ্যাটের মধ্যে এরকম ছোট 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 সার্কেল আকৃতির হইতে পারে। হ্যাঁ, এরকমও হইতে পারে, অথবা ফ্যাটের মধ্যে একটে অনেক বড় হইতে পারে, আবার এটার মধ্যে আবার সার্কেল সার্কেল আকৃতির হইতে পারে, বিভিন্ন রকম। তবে সার্কেল আছে কিনা এটাই লক্ষ্য করতে হবে, মেইন আইডেন্টিফাই করার জন্য কি আছে কিনা, সার্কেল আছে কিনা, এরকম গোল সার্কেলটা এরকমও হইতে পারে, অনলি একটা থাকতে পারে, অথবা এটার ভিতরেও আবার থাকতে পারে। হ্যাঁ, তখনই আমরা এটা নিশ্চিত হবো এটা দাউদ। এখন দাউদ হলে আমরা কি কি চিকিৎসা দিব? দাউদে হচ্ছে যে সমস্যা হচ্ছে আমরা সর্বপ্রথম হচ্ছে ওই ফার্মেসির কাছে যায়, তো উনি দেখা গেছে যে পানজিডাল দেয়, টার্বিনাফিন দেয়, এই দেয় সেই দেয়, ঠিক আছে, ওষুধ ঠিক আছে, ওষুধ যে দেয় কাজ হয়, আবার হয় না। হওয়ার কারণ কি, আবার না হওয়ার কারণ কি? হওয়ার কারণ হচ্ছে যে ডোজটা মেনটেন করে, এগুলা কিন্তু রেজিস্ট্যান্স আছে, ওষুধের রেজিস্ট্যান্স নিয়ে পড়ানো হয়েছে এর আগে। হ্যাঁ, রেজিস্ট্যান্স কে বলতে পারবে? হ্যাঁ, রেজিস্ট্যান্স জিনিসটা কি? ড্রাগ রেজিস্ট্যান্স, এটা পড়ানো হয়েছে। হ্যাঁ, বডিতে গিয়ে কাজ করে না। কেন কাজ করবে না? কারণটা কি? রেজিস্ট্যান্স হওয়ার কারণ কি? এটাই তো বললাম। কিভাবে হয়, কিভাবে হয়, মানে এক কথায় কেউ উত্তর দিতে পারবে? রেজিস্ট্যান্স হ্যাঁ, না খাইলে কি হয়? না খাইলে ব্যাকটেরিয়া এটা সিনে রাখে এই ওষুধটাকে। মনে করেন এটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া এটাকে সিনে রাখবে যে এই ওষুধ খাওয়ার কারণে আমার ভাই বেরাদার মারা গেছে। ঠিক আছে,
তাহলে এই ওষুধ আসলে যেন আমাকে ক্ষতি না করতে পারে। প্রত্যেক প্রাণীকে আল্লাহ নিজস্ব ক্ষমতা দিয়েছে, ঠিক আছে? যেমন দেখবেন যে যাদের এক হাত নাই, আমার 2 হাতে যে শক্তি আছে তার 1 হাতে তার বেশি শক্তি আছে, ঠিক আছে? ঠিক তদ্রূপ হচ্ছে তারও বাঁচার জন্য একটা ওয়ে দিছে, যে তাহলে তো দেশে কোনো ব্যাকটেরিয়া থাকতো না। যেভাবে অ্যান্টিবায়োটিক খাইতেছে মানুষ, তাহলে তো পৃথিবীতে কোনো ব্যাকটেরিয়া বাচ্চা থাকতো না, সব মারা যাবে, কোনো রোগে থাকতো না। তাহলে তারও যেন বেঁচে থাকতে পারে, তারও একটা মেকানিজম দিচ্ছে। যখন দেখে যে একটা অ্যান্টিবায়োটিক আপনি খাইছেন, খাওয়ার পরে আপনি মনে করেন হচ্ছে যে 1 বিলিয়ন হচ্ছে যে ব্যাকটেরিয়া ছিল, তার মধ্যে হচ্ছে যে 99% ব্যাকটেরিয়া মারা গেছে, এখানে 1% ব্যাকটেরিয়া বেঁচে আছে। তো 1% ব্যাকটেরিয়া তো আর আপনার শরীরে ক্ষতি হয়। আপনার দেখা গেছে যে জ্বর চলে গেছে, সর্দি কাশি এগুলো সবই চলে গেছে, কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু কিছু পরিমাণ রয়ে গেছে। ওই আপনি অ্যান্টিবায়োটিক অফ করে দিচ্ছেন, তখন এই যে কিছু পরিমাণ 1% ব্যাকটেরিয়া তারা কি করবে, তারা বাঁচার জন্য তাদের চারিদিকে একটা লেয়ার তৈরি করবে। হ্যাঁ, এই একটা লেয়ার তৈরি করবে। এই লেয়ারের ভিতর দিয়ে আপনি যে ওষুধটা খাইছেন ওই ওষুধটা আর ভিতরে প্রবেশ করতে পারতো না। হ্যাঁ, এখন এই লেয়ারের ভিতরে যদি ওষুধ কাজ না করতে পারে, এটার ভিতরে যদি ওষুধ না যায়, কাজ হবে? এজন্যই কাজ করে না। এটাই হচ্ছে রেজিস্ট্যান্স মেইন কারণ, বুঝছেন? এখন আপনাকে ওষুধ দিছে, মনে করেন টার্বিন ক্রিম দিল, হ্যাঁ, টার্বিন 1 নাম্বার রিংওয়ার্মে। হ্যাঁ, রিংওয়ার্মের মেইন চিকিৎসা হচ্ছে টার্বিনাফিন। হ্যাঁ, অ্যান্টিফাঙ্গালের মধ্যে সবচেয়ে ভালো কাজ করে টার্বিনাফিন। টার্বিনাফিন মানে টার্বিন নামে পাওয়া যায়, অথবা এক্সপিন নামে পাওয়া যায় ক্রিম। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন নামে পাওয়া যায়। এখন এটা দিচ্ছেন, এটা দিয়ে আপনি দিচ্ছেন কয়টা? একটা। আর একটা দিচ্ছেন ক্রিম, একটা দেখা গেছে 5 দিন ব্যবহার করছে, 5 দিন ব্যবহার করে হালকা ভালো হয়েছে, আর দেয় নাই। তখন কি হয়েছে? এই টার্বিনাফিন রেজিস্ট্যান্স হয়ে গেছে। এবার আরেক ফার্মেসিওয়ালার কাছে গেল, উনি কি করলো? ফানজিডাল দিল। এটা তো 5 দিন খাইছে, 5 দিন খাইয়া ফানজিডালও রেজিস্ট্যান্স বানাই দিছে, ঠিক আছে? তার আরেকজনের কাছে গেল, তারপর হচ্ছে মাইকোনাজল দিল। হ্যাঁ, মাইকোনাজল 5 দিন খাইছে, এবার মাইকোনাজলও রেজিস্ট্যান্স করে দিছে। তো আলটিমেটলি এই লোকের কি হইব? এই দাউদার ভালো হইতো না, ঠিক আছে? তাহলে আমরা আসার পরে সর্বপ্রথম জিজ্ঞাসা করব উনি আগে কোনো ওষুধ খাইছে কিনা, ঠিক আছে? যদি ওষুধ না খায়, তাহলে আমরা সর্বপ্রথম হচ্ছে টার্বিনাফিন, তাকে আমরা যে অয়েন্টমেন্ট অথবা ক্রিমটা দিব। ক্রিমটা 1 মাস টানা চালাইতে বলবো। হ্যাঁ, আর হচ্ছে যে ওরাল একটা ট্যাবলেট দিব টার্বিনাফিন 250 মিলিগ্রাম, একটা করে 1 মাস, একদিনও যেন গ্যাপ না যায়। এটার অবশ্য দাম বেশি, 50 টাকা করে একটা পিস। 50 টাকা হইলেও সমস্যা নাই, স্কিনের জন্য মানুষ 1000 টাকা খরচ করতে রাজি, ঠিক আছে? হ্যাঁ, প্লুগাল এটা কাজ করে, তবে কম কাজ করে, কারণ প্লুগাল অ্যাভেলেবেল ইউজ করে, এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। আমরা ইদানিং অ্যামোক্সিসিলিন খুব ভালো ওষুধ, অ্যামোক্সিসিলিন। হ্যাঁ, শুধু বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা ইউজ করে সিরাপটা, অ্যামোক্সিসিলিন পাইমক্সিল সিরাপ, এটা বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করে। হ্যাঁ, আর না হলে হ্যাঁ না প্লুগাল, হ্যাঁ প্লুগালটা হচ্ছে যে আপনার ইয়ার ক্ষেত্রে কম কাজ করে, ক্যান্ডিডার ক্ষেত্রে ভালো কাজ করে, কিন্তু আপনার এটাকে বলা হয় ডার্মাটোফাইট ইনফেকশন। জীবাণুর মধ্যে পার্থক্য আছে, যদিও সবাই ফাঙ্গাস, সবাই আমরা মানুষ, একজন এক ক্রাইটেরিয়ার, কেউ ভালো কেউ খারাপ। কারো ঘরে মারতে দেয়, কারো ঘরে দেখা গেছে যে ইমোশনালি অ্যাটাক করতে 5 মিনিট সময় লাগে, 5 মিনিট ফেসবুকে চ্যাট করলে হাতে পটে গেছে। আর কেউ দেখা গেছে বছর লাগিয়ে থাকলেও কোনো কাজ হয় না, ঠিক আছে? এরকম আর কি। তো এটা হচ্ছে যে সেম, আপনি ওষুধ যদিও সব অ্যান্টিফাঙ্গাল হলেও সব অ্যান্টিফাঙ্গালে আপনার কাজ করবে না। এর ক্ষেত্রে হচ্ছে যে টার্বিনাফিনটা সবচেয়ে ভালো কাজ করে রিংওয়ার্মের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, প্লুগাল সিরাপ। হ্যাঁ না, একটা হচ্ছে যে একটা খাইতে পারে, একটা ইয়াতে আবার 1 সপ্তাহ পরে খাইতে হবে। এটা প্লুগালের 2টা ডোজ, একটা হচ্ছে যে 7 দিন পর খাবে, এটা একটা ডোজ। এটা হচ্ছে যে 3 মাস বা 6 মাস খাবে 7 দিন পর। আর যদি তা না খায় তাহলে 15 দিন বা 1 মাস। একটা যদি 7 দিন পর খান তাহলে আপনার লং টাইম খাইতে হবে, আর হচ্ছে যে টানা যদি খান তাহলে শর্ট টাইম, ঠিক আছে? আর যাদের হচ্ছে যে অলরেডি সিমটম কম, সমস্যা কম, তাদেরকে আমরা
অথবা হার্টের সমস্যা আছে, ফুসফুসের সমস্যা আছে, লাং, বিশেষ করে অ্যান্টিফাঙ্গাল যে ওরাল ড্রাগগুলো, হ্যাঁ, মুখে যে টার্বিনাফিন, ইট্রাকোনাজল, বরিকোনাজল, এগুলো কিন্তু লিভারের সমস্যা করে, কিডনিতে সমস্যা করে। সেজন্য হচ্ছে যে যেমন আমরা একজন স্কিনের ডাক্তারের কাছে গেছি, হ্যাঁ লিভার পরীক্ষা দিয়েছে, লিভারের ভালো আছে কিনা, কিডনির পরীক্ষা আছে কিনা, ভালো আছে কিনা। তারপর এবার যখন বাইরে গেছে, বাইরে একজনরে মনে করা অর্ধেক জ্ঞানী একজন লোকরে দেয়াছে যে ডাক্তার তো ডাক্তার সপ্তাহে পরীক্ষা দিচ্ছে, আর এটি হুদে ডাক্তার টিয়া কানাল্লায় পরীক্ষা দিছে, ঠিক আছে। আর ডাক্তারের ক্ষেত্রে আমাদের একটা মিসকনসেপশন আছে, এটার ক্ষেত্রে ডাক্তাররাই বেশি দায়ী। ডাক্তাররা, কারণ হচ্ছে ডাক্তাররা কাউন্সিলিং করে না। এখন আপনাকে আমি বুঝাইলে না আপনি বুঝবেন, আপনাকে যদি আমি ডিটেলস না বলি তাহলে তো বুঝবেন না। আপনাকে বলে দিতে হবে আমি এই টেস্ট কেন দিছি, কিন্তু এটা অবশ্য এমন একটা পরিস্থিতির শিকার হয় যে সময়ও পাওয়া যায় না, যে প্রত্যেক রোগীকে যদি আলাদা আলাদা বলতে হয় এটা মাথা ব্যথা হয়ে যাবে, ঠিক আছে। সেজন্য বলা হয় না, স্পেসিফিকভাবে বলে দিতে হবে যে আপনাকে এই পরীক্ষাটা এই কারণে দেওয়া হয়েছে, তাহলে আর রোগীর যে একটা ভুল বুঝাবুঝি এটা কমে যাবে। তাহলে এটা হচ্ছে যে আপনাকে কি মনে করেন সিরাম ক্রিয়েটিনিন, কিডনি ফাংশন টেস্টটা দিল, লিভার ফাংশন টেস্ট, এসজিপিটি দিল, তারপর এখন বললো যে এটা তো আপনার তো চামড়ার সমস্যা, আপনাদের কিডনির পরীক্ষা, লিভারের পরীক্ষা, এগুলো হুদও দিছে টাকা খাওয়ার জন্য, ঠিক আছে। আসলে কিন্তু হুদও দেয়নি, আসলে কিন্তু কাজে দিছে। আবার এরকম না যে সব ডাক্তারই কাজে দেয়, কিছু ডাক্তারও আছে যারা টাকা খাওয়ার জন্য দেয়, ঠিক আছে। তবে হচ্ছে যে মিক্স আসলে কোনটা টাকা খাওয়ার জন্য কোনটা, এটা জনসাধারণ হচ্ছে যে একটু ঝামেলার মধ্যে আছে। তবে এটা হচ্ছে আমার অ্যাডভাইস হচ্ছে যে কোনো ডাক্তারের কাছে গেলে ধৈর্য রাখতে হবে, এবং আরেকটা হচ্ছে যে বিশ্বাস রাখতে হবে। আপনি যদি বিশ্বাস না রাখেন তাহলে হচ্ছে মেন্টালি একটা আপনি স্যাটিসফাই, মেন্টাল স্যাটিসফ্যাকশন অনেক একটা বড় জিনিস। গতকালকে একটা করোনার রুগী, হ্যাঁ, গতকালকে আমার রিলেটিভ করোনার রুগী আমাদের আমি যে হসপিটালে কাজ করি ওখানে ভর্তি, এর আগে আসছে, আসার পরে আমি দেখে বলছি যে করোনা সমস্যা। আর রিলেটিভদের একটা সমস্যা হচ্ছে যে আপনার ছেলে মেয়ে অথবা আত্মীয় স্বজন যত বড় ডাক্তারই হোক, হ্যার কাছে কিন্তু বড় মনে হয় না, হ্যার হচ্ছে আরও অন্য একটা ডাক্তার দেখাইতে হইব, জাস্টিফিকেশন করবো। তো পরে আমি হচ্ছে যে তাকে আরেকজন ডাক্তার দেখাই দিয়েছি, প্রফেসর, আমার স্যারের দেখাইছি, স্যারে ওষুধ দিছে। তো এবার স্যারে আমাকে কিছু বলে না, বলছে ফুসফুসের অবস্থা খারাপ, ভালো না, তবে বাড়িতে নিলে বাড়িতে নিতে পারো, এখানে ট্রিটমেন্ট দিলে এখানেও ট্রিটমেন্ট দিয়ে হসপিটালে ভর্তি করতে পারো। তো আমি তো বুঝছি এটা করোনা পজিটিভ, তো আমি কইলাম করোনা পজিটিভ, ঠিক আছে। এবার করোনা পজিটিভ নিয়ে তারা চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠাইছে, হ্যাঁ, বাড়িতে পাঠানোর পরে এইবার সে বাড়ি দেওয়ার পরে ওই তার ঘরের আশেপাশে বাড়িতে, একলা বাড়িতেও আর কেউ যায় না ভয়ে, ঠিক আছে। এটা প্রচার হয়ে গেছে যে তাই করোনা পজিটিভ, আর কেউ যায় না। পরে আমি আবার কাউন্সেলিং করছি যে না, করোনা পজিটিভ না, সমস্যা নাই, সবাই যাইতে পারবে, নেগেটিভ। তখনও কিন্তু টেস্ট করা হয় নাই, আসলে কি পজিটিভ সিমটম পাওয়া গেছে। পরে তার মেন্টালি সে সিক হয়ে গেছে, অসুস্থ, যে সে শ্বাসকষ্ট আরও বাড়ি গেছে, আরও বুক ব্যথা বাড়ি গেছে, কিসে কেন, তার মাথায় ঢুকে গেছে সে আর বাঁচবে না। তারপর তাকে আবার আনা হয়েছে হসপিটালে, আবার আনি হচ্ছে যে নর্মাল ইউনিটে ভর্তি রাখছি, করোনা ইউনিটে দেয় না, কারণ করোনা ইউনিটে প্রচুর খরচ, যাদের করোনা হয়েছে তারা জানে। করোনা ইউনিটে আপনি যদি 15 থেকে 20 দিন থাকেন, মিনিমাম 4-5 লাখ টাকা বিল আসবে, 4-5 লাখ টাকা বিল আসবে। সেজন্য হচ্ছে যে সবাই সেফে থাকার চেষ্টা করবেন, কারণ বিশেষ করে আমাদের যে এজ তাদের কিছু হবে না, কারণ হচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। কিন্তু যাদের হচ্ছে যে ফ্যামিলিতে হচ্ছে যে মা বাপ ডায়াবেটিসের রোগী, হাইপারটেনশনের রোগী, হার্টের রোগী, এই রোগীগুলো বিশেষ করে শ্বাসকষ্টের রোগী, এগুলো হচ্ছে যে একবার হইলেই শেষ। এবার সে আসছে, আসার পরে তার 2 দিন ভর্তি রাখলাম, আমি আবার করোনার টেস্টটা দিলাম করতে, এবার টেস্ট পজিটিভ আসছে। এখন এই 2 দিনের সে হসপিটালে থাইকা মোটামুটি এখন ভালো লাগতেছে। এখন টেস্ট পজিটিভ আসার পরে আমি বললাম যে তার হাজব্যান্ডে বলছে যে টেস্ট তো পজিটিভ, কিন্তু রুগীর অবস্থা ভালো, চলে যাইতে পারবে, সমস্যা নেই। এবার কারণ হচ্ছে যে আমার আত্মীয় তো, এখন সে যদি করোনা ইউনিটে ঢুকে, আমি জানি যে তার 1-1.5 লাখ টাকা নষ্ট হয়ে যাবে। তো চিকিৎসা যেহেতু আমি জানি, সে বাড়ির থেকে চিকিৎসা নেক, যদি অক্সিজেন লাগে আসি অক্সিজেন, তখন হসপিটালে আসুক, এখন যেহেতু অক্সিজেন লাগতেছে না, দরকার নেই। এবার হচ্ছে যে তাকে আমি বলছি যে যাও আইসোলেশনে থাকেন, কেউ যেন ইয়ে না করে। তাকে শুনেছি যে আপনি নেগেটিভ, তবে আইসোলেশনে থাকতে হবে, এটা মানে এই না যে আপনি
পজিটিভ আছেন, নেগেটিভ আছেন, তাকে বলা হয়েছে যে আপনি নেগেটিভ, তবে আইসোলেশনে থাকতে হবে। কারণ হসপিটাল থেকে গেছেন, আপনি আক্রান্তও থাকতে পারেন, টেস্ট 100% না। আর তার অ্যাটেন্ডেন্সকে বলা হয়েছে যে এটা পজিটিভ, দেখা গেছে। তারপরেও হচ্ছে যে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তারা সেবা করবে। এবার রুগী বাড়িতে গেছে, বাড়িতে যাই আসলে আমার কোনো সমস্যা নাই, আমি ভয়ে এরকম করছি। আমি মনে মনে বলি তোমার সমস্যা নাই না আছে। রাত্রে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আসলে আমার আসলে আগের থেকে একটু সর্দি কাশি ছিল, আসলে আমি তো জানিয়ে করোনা না, দেখা গেছে শুধু শুধু এটা দেখা গেছে ছড়াছড়ি হয়ে গেছে, তো আমি তো বয়স বুঝছি। কত? বয়স কম, বয়স হচ্ছে 32, 32 বছর বয়স। তো হ্যাঁ, মেন্টালি সিক আর কি। তো এবার দেখেন, আপনি যখন রুগীরে একটু সাহস দিচ্ছেন, সে কিন্তু এখন মনে করতেছে তার করোনা নাই, অথচ সে কিন্তু করোনা পজিটিভ। সেজন্য হচ্ছে যে আপনাকে আমি যদি বলি যে আপনি হচ্ছে ক্যান্সার হয়ে গেছে, তাহলে আপনি যদিও সুস্থ থাকেন, তাহলে আপনি মানসিকভাবে শেষ হয়ে যাবেন। ক্যান্সার হলে যে ব্যথা, এই ব্যথাই ফিল করবেন, ঠিক আছে? সেজন্য হচ্ছে যে রুগীকে আমরা যখন গ্রামে চিকিৎসা করব, অথচ নিজের গ্রামে হলে কোনো সমস্যা নেই, অন্য গ্রামে হলে ঝামেলা মায়ের খাইতে হবে। হ্যাঁ, অক্সিজেন লেভেল হচ্ছে যে মেইনলি হচ্ছে যে 90 নিচে নামা যাবে না, তবে 94-এর উপরে থাকলে ভালো। 90 to 94-এর উপরে হইলে, 90-র উপরে হইলে ভয়ের কোনো কারণ নেই, বাড়িতে থাকতে পারবে। তারপরে 88-এর নিচে কোনোভাবেই নামা যাবে না। 88-এর নিচে নামা মানে হচ্ছে হসপিটালাইজেশন করতে হবে, অক্সিজেন লাগবে, ঠিক আছে? সেটা আচ্ছা, সেজন্য হচ্ছে যে মেন্টালি করতে হবে। তাহলে আমরা গেছি কোন জায়গা থেকে? টার্বিনাফিন থেকে। হ্যাঁ, টার্বিনাফিন হচ্ছে যে আমরা দিলে টানা 1 মাস দিব, এবং রুগীকে বলে রাখতে হবে আপনি মাঝখানে গ্যাপ দিতে পারবেন না। এটা হচ্ছে যে ওরালি দিব। যেহেতু আমরা মুখে টার্বিনাফিন দিচ্ছি, সেজন্য আমরা লোকালি অন্যটা দিব, লোকালি হচ্ছে মাইক্রোনাজল দিব। তাহলে 2টা ওষুধ পাইতেছে, 2টা ওষুধ 2ভাবে কাজ করতেছে। কম্বিনেশন থেরাপি হচ্ছে বেস্ট, তবে কম্বিনেশন থেরাপি বুঝে দিতে হবে। এখন মনে করেন একটা ওষুধ, হ্যাঁ মুখে খাবে, মুখে দেয় মানে মুখে খাবে, মুখে মানে মুখে খাবে ট্যাবলেট। হ্যাঁ, ডেলি একটা করে 1 মাস খাবে, 1 মাস। সেটা কি বললেন? টার্বিন 250 মিলিগ্রাম। হ্যাঁ, এটা ক্রিমও আছে, এক্সপিন টার্বিন নামে ট্যাবলেটও পাওয়া যায়, ক্রিমও পাওয়া যায়, ঠিক আছে? এখন হচ্ছে যে ট্যাবলেটটা দিবেন 1 মাস, ক্রিমও হচ্ছে যে 1 মাস। ক্রিমও টার্বিনও দিতে পারেন, তবে টার্বিন না দিয়ে আপনি অন্য গ্রুপের মাইক্রোনাজল দিয়ে ইউনিজেল দিতে পারেন, পাঞ্জিরাল দিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, অন্য গ্রুপের দিলে তাহলে আপনি 2টা ওষুধ পাইল, তাহলে তার 100% কাজ হবে, শেষ। হ্যাঁ, রিংওয়ার্মের চিকিৎসা এটুকুই। আর হচ্ছে তার চুলকানি মাইক্রোনাজল, আর হচ্ছে যে চুলকানির জন্য আপনি একটা অ্যান্টিহিস্টামিন দিবেন। অ্যান্টিহিস্টামিন কি আছে? ফেক্সোফেনাডিন, লোরাটেডিন, ডেসলোরাটেডিন, সেট্রিজিন, লেভোসেট্রিজিন, এগুলা। হ্যাঁ, অ্যালসেডালাট্রল, ফেক্সো, ডেসলোর। হ্যাঁ, হ্যাঁ, এগুলা করবেন। হ্যাঁ, ওটা টার্বিনাফিন। যদি লিভারের সমস্যা থাকে তাহলে দেওয়া যাবে না। হ্যাঁ, লিভারের সমস্যা থাকলে ওইভাবে যেরকম ফ্লুগাল যে লিভার টেস্ট করতে না, এলজিবিটি 23 না, সমস্যা না, এটা নর্মাল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়া যাবে। আচ্ছা, তাহলে রিংওয়ার্ম হলো। তারপরে আরেকটা কমন সমস্যা হচ্ছে স্কেবিস। হ্যাঁ, স্কিনেরটা শেষ করি। স্কেবিক্স, স্কেবিসের সমস্যা হচ্ছে এটা কমন কাদের? যারা হচ্ছে যে মেসে থাকে, হোস্টেলে থাকে, বিশেষ করে হচ্ছে যে যারা হচ্ছে যে হেফজোখানাত পড়ে, তাদের এই সমস্যাটা বেশি হয়। বাচ্চা ফলাফান একসাথে থাকে, সবাই একজনের যদি আক্রান্ত হয় সবাই হয়। আর এটার মেইন সিমটম হচ্ছে যে ঘরের সবাই থাকে, অন্তত যে আপনার সাথে ঘুমাবে তার থাকবো চুলকানটা। আর এটা হচ্ছে পুরা শরীরে চুলকাবে,
কিভাবে বুঝবেন রাতের বেলা বাড়বে? দিনের বেলা মোটামুটি একটু ভালো থাকে, রাতে শুইলেই বেড়ে যায়, রাতে বেড়ে যায়। আর এটা একটা, তাহলে এটার পয়েন্ট কি? 1 নম্বর পয়েন্ট হচ্ছে দিনে হালকা ভালো থাকবে, রাতে বাড়বে, এটা একটা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে অন্যান্য ফ্যামিলির সদস্য আক্রান্ত থাকবে, অন্তত মিনিমাম আপনার সাথে যে সে আক্রান্ত থাকবে, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এটা হচ্ছে আঙ্গুলের চিপা চাপা হবে, রানের চিপা চাপা এগুলোতে হবে। 3 4 নম্বর হচ্ছে যে এখানে হচ্ছে যে মনে হয় যে পিঁপড়া কামড় দিচ্ছে, এরকম কামড়ের চিহ্ন থাকবে। হ্যাঁ 4 5 নম্বর হচ্ছে এই কামড় দেওয়া জায়গার মধ্যে আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে ফুসটুস হয়ে যেতে পারে, ছোট ছোট ফুসফুস আকৃতির ইয়া। ঠিক আছে, এগুলা দেখে আমাদের বুঝতে হবে। তবে মেইন হচ্ছে হিস্ট্রি, মেইন হচ্ছে ঘরের কেউ আছে কি না এটা আমরা এনশিওর করতে হবে, অথবা তার সাথে শো এরকম কারো আছে কি না, আর হচ্ছে রাতে বেড়ে যায় কিনা। হ্যাঁ এরকম দেখলেই আমরা তাকে একটা লোশন দিব, হ্যাঁ, অথবা ক্রিম দিবে স্কেভেক্স, স্কেভেক্স 5%, স্কেভেক্স 5% একটা ক্রিম দিব। হ্যাঁ এটার দেওয়ার নিয়ম হচ্ছে, নিয়ম কি? এটার দেওয়ার নিয়ম হচ্ছে নাক মুখ চোখ বাদ দিয়া, আর বাকি জায়গায় আপনি জানেন, বলেন তো। হ্যাঁ 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 দিছিল, স্কিভিক্স হয়েছিল। হ্যাঁ কিভাবে দিছে বলেন, মনে আছে নি? দেখি কয়দিন দিছে, কয়দিন দিছে? আচ্ছা কেউ জানেন স্কিভিক্স দেওয়ার ফার্মেসি ওলা জানেনি? ফার্মেসি আছে না ওই ওনার আছে না? হ্যাঁ আপনার আছে? আচ্ছা আচ্ছা, স্কিভিক্স দেওয়ার নিয়ম হচ্ছে এটা হচ্ছে স্কেবিস দ্বারা হয়, আর এটার সাথে মিল করে ওষুধ কোম্পানির নাম রাখছে স্কেভিক্স। হ্যাঁ তো এটা হচ্ছে যে দেওয়ার নিয়ম হচ্ছে আপনি গোসল করবে, রুগী পেশেন্ট গোসল করবে, গোসল করে এসে শরীরটা শুকনো হওয়ার পরে এটা পুরো শরীরে মাখবে, শুধু নাক মুখ চোখ ছাড়া। যদি মাথায় অথবা মুখে চুলকানি না থাকে মাথায় মুখে না দেওয়াই ভালো। যদি অনেক সময় মাথায় মুখে, বাচ্চাদের ক্ষেত্রে মাথায় মুখে হইতে পারে, বয়স্কদের ক্ষেত্রে মাথায় মুখে হয় না। না হওয়ারও একটা কারণ আছে। না হওয়ার কারণ কি? বড়রা হচ্ছে যে মুখ ধোয় কিছুক্ষণ পর পর, ডেলি একবার হইলেও মুখ ধোয়। হ্যাঁ এটা লোশনও আছে, ক্রিমও আছে, লোশনও আছে, ক্রিমও আছে। বড়রা মুখ ধোয়, এজন্য হচ্ছে যে মাথায় সাবান দেয়, গোসল করে, এ কারণে বড়দের হয় না। বাচ্চারা মুখ ধোয় না, পিচ্ছি বাচ্চা যেগুলো হচ্ছে ক্যামেসে করে ছোটো ছোটো 1 2 3 1 থেকে 3 বছরের, ওগুলো হচ্ছে মাথায় হইতে পারে, মুখও হইতে পারে। ওইসব ক্ষেত্রে হচ্ছে যে আমরা মাথায় মুখও দিব, তবে চোখ নাক মুখ ছাড়া। হ্যাঁ ভিতরে যেন না যায়, এটা দিব। গোসল করতে বলবো, গোসল করার পরে তারপর হচ্ছে এই ক্রিমটা পুরো শরীরে মাখবে, মেখে এটা 12 ঘন্টা রাখবে। বেশ, তাহলে আমরা কখন দিব? রাতের বেলা গোসল করে দিয়ে ঘুমাই দেবে, তাহলে সকালে উঠে গোসল করে ফেলবে, শেষ। হ্যাঁ গোসল করে শেষ, একদিন দিল, 7 দিন পরে আবার একবার দিব, শেষ, আর লাগবে না। সোজা না? তাহলে কে বলতে পারবে? এটা অ্যালার্জি, এটা সোয়াসেওন, এটা হচ্ছে যে একটা প্যারাসাইট, পরজীবী। উলুর যেরকম একটা পরজীবী, কৃমি যেরকম একটা পরজীবী, স্কেবিসও এরকম একটা পরজীবী, যদিও এটা খালি চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না। উলুসের মতোই আকৃতি এটার। হ্যাঁ তবে এটা খুবই ছোট, ওই জন্য খালি চোখে দেখা যায় না। উলুর যেরকম বিছনা শুইলে কামড় দেয়, উলুস অথবা এটাকে কি বলে, ওই পোকা, তার পোকা, তার পোকা, ওই পোকা না, সার পোকা। এই সার পোকা যেরকম এই আকৃতিরই, তবে ওটার সাইজ ছোট। ঠিক আছে, হ্যাঁ ওইটারও কামও হচ্ছে রক্ত খেয়ে বড় হওয়া। ঠিক আছে, তো এটা দিলেই হচ্ছে ভালো হবে। এই স্কেভ্যাক্স যদি না দেন, আপনি যতই অ্যান্টিহিস্টামিন দেন, যত ফানজিড এলএইচসি এইসি, ভালো হবে না। তাহলে এটার মেইন হিস্ট্রিটা কি? এটা অ্যাভেলেবেল পাবেন। মনে করেন আপনার চর্মরোগের মধ্যে যদি 100 জন রুগী আসে, তার মধ্যে 70টা রুগী স্কেভিক্স নিয়ে আসবে, 70টা রুগী এটা গ্রামে অ্যাভেলেবেল। হ্যাঁ এই একটা চিকিৎসা যদি আপনি ভালো জানেন, যেমন একজন ডাক্তার, ডায়াবেটিসের ডাক্তার, যেমন যারা স্পেশালিস্ট শুধু ডায়াবেটিস নিয়ে কাজ করে, 2 দিন দিলে ভালো হয়ে যাবে। হ্যাঁ 2 দিন দিলে ভালো হয়ে যাবে। 1 সপ্তাহ পরে একদিন দিবে, 1 সপ্তাহ পরে একদিন দিবে, 2 দিন দিলে ভালো হয়ে যাবে। ঠিক আছে,
হ্যাঁ, ওটা ওই ফেভিসিন দিলে যদি ভালো হয়, আবার ভালো হয় না, আবার কয়েকদিন পরে আবার সপ্তাহখানেক পরে আবার যখন থাকে তখন ভালো হয়নি দিলে অনেক সময় রেজিস্ট্যান্সের ফাঙ্গাল রেজিস্ট্রেশনের কারণে হইতে পারে, আবার স্কিবিসের সমস্যার কারণে। তাহলে স্কিবেক্সটা দিয়ে তারপর হচ্ছে ফেভিসিন দিতে বললেন। হ্যাঁ, ঠিক আছে। অ্যালার্জির কারণে কিছু হয় যে চামড়ার উপরে পোড়া হয়